সাইকোলজি উইথ শ্রেয়াতে সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসের টপিক মানব আচরণের জৈবিক ভিত্তি, ক্লাস 11-এর 3rd চ্যাপ্টার। আর ইংলিশে এই চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা ঠিক আগের ভিডিওতেই রয়েছে, আজ সেকেন্ড পার্টটা পড়াবো। শুরু করার আগে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা। ক্লাস 11-এর প্রাইভেট টিউশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা এখনও যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমার মরফিউস একাডেমির পেজ ফেসবুকে সেখানে যোগাযোগ করো। আর মরফিউস একাডেমির ডিটেলটা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো বা কোনো পোস্টের নিচে কমেন্ট করে বলতে পারো। আর হ্যাঁ, সাইকোলজি উইথ শ্রেয়ার ইনস্টাগ্রাম পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এবার থেকে শুধু ফেসবুক পেজ নয়, ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করতে হবে। সো ফলো করতে ভুলো না। শুরু করি আজকের ক্লাস। শুরু করছি ক্লাস 11-এর 3rd চ্যাপ্টার, মানব আচরণের জৈবিক ভিত্তি, বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। আজকে ফার্স্ট পার্টটা অলরেডি পড়িয়েছি, আজকে সেকেন্ড পার্টটা পড়াবো। একটা কথা আবারও বলে দিই, এই বইয়ের মধ্যে যে পোর্শনগুলো হাইলাইট করা আছে অন্য একটা কালি দিয়ে, সেই পোর্শনগুলো মনে রাখতেই হবে। সেগুলো মনে রাখলে বাকিটা মনে রাখা খুব সহজ হবে। তাহলে শুরু করি। সাইনাপস বা সন্নিকর্ষ এটা কি? খুব সহজ ভাষায় বলতে হলে দুটো নিউরনের সংযোগস্থল বা মিলনস্থলই হলো সাইনাপস। সাইনাপস স্নায়বিক উদ্দীপনাকে একটি নিউরন থেকে আরেকটি নিউরনে চালিত হতে হেল্প করে। একটি নিউরনের অ্যাকশনের প্রান্তভাগের শাখা প্রশাখার কাছে রয়েছে আরও একটি নিউরনের ডেনড্রাইটস, কিন্তু একটি অপরটিকে স্পর্শ করে না। দুটোর মধ্যে একটা সামান্য ফাঁক আছে, একটা গ্যাপ রয়েছে। সেই গ্যাপটাকে বলা হয় সাইনাপস বা সন্নিকর্ষ। অর্থাৎ প্রথমে যে সংজ্ঞাটা বললাম সেটাকে আরেকটু ভেঙে এখানে বলা হয়েছে। এই ভাগগুলোর মধ্যে ছোট ছোট থলি আছে, যাদেরকে বলা হয় সাইন্যাপটিক থলি বা ভেসিকল। এই থলিগুলি বিশেষ তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। সেটা কিন্তু একটা প্রেরক পদার্থ, অর্থাৎ যেটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ব্রেনের। এই নিউরোট্রান্সমিটারের আপস অ্যান্ড ডাউনসের জন্যই কিন্তু বিভিন্ন রকমের মানসিক সমস্যা আসে। সন্নিকর্ষের জন্যই একই উদ্দীপক মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্টিমিউলাসটা একই রকম হতে পারে, কিন্তু সকলের ক্ষেত্রে প্রতিক্রিয়া এক নয়। আর এই ডিফারেন্সটার কারণ হচ্ছে সন্নিকর্ষ বা সাইনাপসই এটা করছে। নেক্সট হচ্ছে সাইনাপসের কাজ। 3টে কাজ। প্রথমত, আগেও বলেছি পড়াতে গিয়ে যে সাইনাপস স্নায়ু স্পন্দনকে একটা নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হতে হেল্প করে। আর সাইনাপস স্নায়বিক ব্যবস্থাকে তার নিজস্ব কতগুলো ধর্মের সাহায্যে একমুখী পরিবহন করায়। অর্থাৎ এই যে একইভাবে প্রবাহিত হচ্ছে, সেটার কারণটা কিন্তু সাইনাপস। তার মধ্যে কতগুলো ধর্ম বা কতগুলো রুলস রয়েছে, ল অফ ফরওয়ার্ড কন্ডাকশনস। থার্ড হচ্ছে সাইনাপস প্রতিরোধধর্মী প্রেরক পদার্থের সাহায্যে স্নায়ুস্পন্দনকে বন্ধ করে দিতে পারে। প্রতিরোধধর্মী
বলতে যেটা বোঝাচ্ছে যে এমন কোনো পদার্থ যেটার কারণে হার্টবিটটা বন্ধ হয়ে যেতে পারে, আমাদের স্নায়ুর যে স্পন্দনটা সেটা বন্ধ হয়ে যেতে পারে। লাস্টেরটা আরেকবার, সাইনাপস প্রতিরোধধর্মী প্রেরক পদার্থের সাহায্যে স্নায়ু স্পন্দনকে বন্ধ করে দিতে পারে, অর্থাৎ এমন কোনো পদার্থ যেটা স্নায়ুকে স্পন্দিত হতে বাধা দেয়। নেক্সট যে পোর্শনটা আমি পড়াবো, মানুষের স্নায়ুতন্ত্র সম্পর্কে সাধারণ ধারণা, অর্থাৎ হিউম্যান নার্ভাস সিস্টেমটা পড়াবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোথাও কিন্তু মার্ক করা নেই, অর্থাৎ এখানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এখানে কতগুলো অংশ নিয়ে তৈরি, মানে কী কী অংশ নিয়ে তৈরি স্নায়ুতন্ত্র, সেগুলো নিয়ে ব্যাখ্যা করা হয়েছে যেহেতু, তো সেই অংশ কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবটাই পড়তে হবে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের তিনটে অংশ রয়েছে: কেন্দ্রীয় বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। প্রথমে জানব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা। এর অন্তর্গত অংশ হল মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, অর্থাৎ ব্রেন আর স্পাইনাল কর্ড। এই দুটোকে একসঙ্গে দ্য সেরেব্রোস্পাইনাল অ্যাক্সিসও বলা হয়। উভয়ই একটা তরল পদার্থ দ্বারা পরিবেষ্টিত থাকে, যেটাকে বলা হয় সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। এবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে দুটো অংশ বললাম, ব্রেন আর স্পাইনাল কর্ড, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এবার মস্তিষ্কের ভাগগুলো পড়ব। মস্তিষ্কের তিনটে ভাগ: পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, আর গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক, যেটাকে বলে ফোর ব্রেন। প্রথমে জানব পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের তিনটে ভাগ এখানে আলোচনা করা হয়েছে। প্রথমটা হলো সুষুম্না শীর্ষক বা অধ মস্তিষ্ক, মেডুলা অবলাঙ্গাটা। সেকেন্ডটা হচ্ছে সেতু মস্তিষ্ক, আর থার্ড হচ্ছে লঘু মস্তিষ্ক। সুষুম্না শীর্ষক বা অধ মস্তিষ্ক কি, এবার সেটা জানব। ছবিতে দেখো, ঠিক আমাদের ঘাড়ের কাছে যে অংশটা একটু স্ফীত হয়ে মস্তিষ্কে প্রবেশ করেছে, সেটাকেই বলা হয় সুষুম্না শীর্ষক। এটাকে ব্রেন স্টেমও বলা হয়, কারণ এতে ফুলের বৃন্তের মতো। এর ভেতরটা ধূসর এবং বাইরেটা হচ্ছে সাদা, কারণ ভেতরে স্নায়ুকোষ থাকে আর বাইরে স্নায়ুগুচ্ছ থাকে। এর কাজ কি? আমাদের যে শ্বাসক্রিয়া, রক্ত সঞ্চালন, গলত্থকরণ, মানে খাবার যে গিলে খাই সেটা, বমন, হাঁচি, কাশি, লালা নিঃসরণ, পরিপাক প্রভৃতি, এই কাজগুলো কিন্তু সুষুম্নাকাণ্ডের দ্বারাই নিয়ন্ত্রিত, সুষুম্না শীর্ষকের দ্বারাই পরিচালিত হয়। নেক্সট, সেতু মস্তিষ্ক। সেতু কথাটা শুনেই বোঝা যাচ্ছে ব্রিজ, একটা ব্রিজের মতন দেখতে এটা, তাই জন্য একে সেতু মস্তিষ্ক বলা হয়। সুষুম্না শীর্ষকের সামনে ঠিক নলের মতো স্ফীত একটি অংশ, যেটা দেখতে অনেকটা সেতুর মতো, ঠিক আড়াআড়িভাবে অবস্থান করছে, সেটাকেই বলা হচ্ছে সেতু মস্তিষ্ক। এর কাজ কি? লঘু মস্তিষ্কে দুটো অংশকে যুক্ত করা। লঘু মস্তিষ্ক অর্থাৎ সেরিবেরাম। এই জন্য এই সেতু মস্তিষ্ককে কিন্তু যোজক বলা হয়, অর্থাৎ যেটা দুটো জিনিসকে যুক্ত করছে, ব্রিজের যেটা কাজ আর কি, একদম সেই বিষয়টাকেই এখানে হাইলাইট করা হয়েছে। গুরু মস্তিষ্কের থেকে যে সমস্ত স্নায়ুগুলো নির্গত হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু এই ব্রিজটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই সেতু মস্তিষ্কের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই তার যাতায়াতের পথ। আর এই অংশটা কী কী নিয়ন্ত্রণ করতে হেল্প করে? আমাদের ঘুম, পেশির সক্রিয়তা, মানে আমাদের মাংসপেশিগুলো কতটা অ্যাক্টিভ থাকছে সেই বিষয়টা, আর প্রতিবর্ত ক্রিয়া। ফার্স্ট পার্টটায় প্রতিবর্ত ক্রিয়া কী জিনিস সেটা আমি বলে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে লঘু মস্তিষ্ক। এটা গুরু মস্তিষ্কের ঠিক পেছনে, সুষুম্না শীর্ষকের উপরিভাগে অবস্থিত। এর দুটো অংশ রয়েছে।
আর ওই দুটো অংশের মাঝখানে যে একটা ছোট্ট সংযোজন, মানে একটা সংযোজক রয়েছে, সেটার নাম হচ্ছে ভার্মিস। আর প্রতিটা অংশের যে সাদা অংশটা, সাদা স্নায়ুতন্ত্রর গুচ্ছ রয়েছে, সেগুলো ধূসর রঙের কোষ দ্বারা আবৃত থাকে। এই দুটো অংশই কিন্তু সেতু মস্তিষ্ক দিয়ে যুক্ত থাকে, কারণ ওটা হচ্ছে ব্রেড। আর এই অংশের প্রধান কাজ হলো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা, আমাদের মুভমেন্টে হেল্প করা। এই যে আমরা হাত পা মুভ করছি, পেশি সঞ্চালন করছি, সেগুলোতে হেল্প করা। আমাদের হাঁটা চলা বসা, দৈনন্দিন যে সমস্ত কাজগুলো আমরা মোটামুটি শরীর দিয়ে করি, সেই সবটাই কিন্তু নিয়ন্ত্রণ করতে হেল্প করে লঘু মস্তিষ্ক। যেমন আমাদের লেখা, কোনো কিছু দেখা, কথা বলার ক্ষমতা, এই সবগুলোই। পশ্চাৎ মস্তিষ্ক এখানেই শেষ। নেক্সট হচ্ছে মধ্য মস্তিষ্ক, যেটাকে বলে মিড ব্রেন। এর দুটো অংশ রয়েছে, একটা থ্যালামাস, একটা হাইপোথ্যালামাস। থ্যালামাস কি করছে? গন্ধ ছাড়া অন্যান্য সমস্ত সংবেদনকে গ্রহণ করে। আমরা কোনগুলোর মধ্যে দিয়ে সংবেদন অনুভব করি, মানে সংবেদন ঘটে আমাদের? পঞ্চ ইন্দ্রিয়। তো পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নাক, নাকের মধ্যে দিয়ে আমরা গন্ধ পাই। তো সেই সেন্সেশনটা কিন্তু থ্যালামাসের আন্ডারে পড়ছে না, সেটা ছাড়া বাকি সবকটা সংবেদনই এর সঙ্গে যুক্ত। আর বিভিন্ন ইন্দ্রিয় থেকে আগত স্নায়ু তরঙ্গের সামান্য বিশ্লেষণ করে গুরু মস্তিষ্কের বিভিন্ন সংবেদন কেন্দ্রে বা সেন্সরি সেন্টারে পৌঁছে দেয়। অর্থাৎ সেন্সেশনগুলোকে নিয়ে ব্রেনে আমাদের পৌঁছে দিচ্ছে বলেই এটা আমরা কিন্তু বুঝতে পারছি কোনটা কী সেন্সেশন। আর হাইপোথ্যালামাসকে আবেগ কেন্দ্র বলে অভিহিত করা হয়েছে। এটা খুব শর্ট কোয়েশ্চেনে আসে যে আবেগের কেন্দ্র কাকে বলা হয়। বেসিক্যালি এই আবেগ বা ইমোশনের জন্য রেসপন্সিবল কিন্তু আমাদের লিম্বিক সিস্টেম। তবে তোমাদেরকে এই জায়গাটা একদম এই লাইনটা ধরেই প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে তোমরা হাইপোথ্যালামাসই লিখবে। এটি আবেগজাত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি কেন্দ্রস্থল। এই অংশে পরিপাক ক্রিয়া এবং পেশির ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এছাড়া আমাদের গোটা শরীরের যে ভারসাম্য, অর্থাৎ হোমিওস্টেসিস, সেটাকে বজায় রাখতে হেল্প করে কিন্তু হাইপোথ্যালামাস। মানে আমাদের শরীরে খাদ্য এবং পানীয়, সেটার যে লিমিটেশনস বা সেটা যতটা শরীরে আছে সেটা ঠিকঠাক আছে কি না, মানে ভারসাম্যটা, সেই বিষয়টাকে কিন্তু হোমিওস্টেসিস বলা হয়। যদি হোমিওস্টেসিসটা প্রপারলি না হয় শরীরে, তখন কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ে বা বিভিন্ন সমস্যা দেখা যায়। নেক্সট হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এই গুরু মস্তিষ্ক একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সবগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা কেন ইম্পর্ট্যান্ট বলি, এখানে দুটো গোলার্ধের কথা বলা হয়েছে। ছবিতে দেখো, বাম গোলার্ধ এবং ডান বা দক্ষিণ গোলার্ধ। এই গোলার্ধকে বলা হয় হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ার। তো এই হেমিস্ফিয়ার কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাপন বা প্রতিটা কাজের সঙ্গে যুক্ত। আমাদের ব্রেনের বাঁ দিকটা ডান দিকটাকে পরিচালনা করে, মানে ব্রেনের বাঁ দিকটা আমাদের শরীরের ডান দিকের যে কাজকর্ম সেগুলোকে কন্ট্রোল করে। আর ডান দিকটা কী করে? আমাদের বাঁ দিকের যে কাজকর্ম সেগুলোকে কন্ট্রোল করে। অনেক সময় এটা কোয়েশ্চেন আসে যে বাম গোলার্ধ এবং ডান গোলার্ধের কাজ কী, বা দুটোর মধ্যে পার্থক্য আসে। গুরু মস্তিষ্কে ধূসর পদার্থ, মানে যেটা গ্রে ম্যাটার, এবং শ্বেত পদার্থ যেটা হোয়াইট ম্যাটার, এই দুটো দিয়ে কিন্তু গঠিত। শ্বেত পদার্থ স্নায়ুতন্তু আর ধূসর পদার্থ স্নায়ুকোষ। গুরু মস্তিষ্কটা যে ধূসর পদার্থের আবরণ দ্বারা আবৃত, সেটাকে বলে সেরিব্রাল কর্টেক্স। আর এর মধ্যে কিছু ছোট ছোট ভাঁজ বা বলিরেখা বা ফাটল রয়েছে, ছবিটা দেখলে বুঝতে পারবে।
যেটাকে বলা হয় ফিশার। এবং এগুলো একটা নয়, একসঙ্গে অনেকগুলো ভাঁজ আছে। অ্যাকর্ডিং টু রিসার্চ, এই ভাঁজের সংখ্যা যত বেশি, মানুষের বুদ্ধির মাত্রাটাও তত বেশি। এবার এই যে ফিশার, এর মধ্যে প্রধান যে দুটো ফিশার আছে সেই দুটোর নাম তোমাদের জানতে হবে। একটা হচ্ছে রোলান্ডো ফিশার, এই নামটা সবাই রোনাল্ডোর নাম দিয়ে মনে রাখে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিলভিয়াস ফিশার। এই ফিশার দুটো কী করেছে, আমাদের গুরু মস্তিষ্কের গোলার্ধগুলোকে, মানে গোলার্ধ দুটোকে 4টে ভাগে ভাগ করেছে। সেই 4টে ভাগের ইংলিশ নামগুলো মনে রাখা খুব সহজ হয় বাংলাগুলোর থেকে। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অসিপিটাল লোব, টেম্পোরাল লোব। ফ্রন্টাল মানে ফ্রন্ট, ওই জন্য মানে সম্মুখটা, ফ্রন্ট অর্থাৎ সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল। প্যারাইটাল মানে ঠিক তারপরে মাঝখানের পোর্শনটা, তাই এই মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল। আর ওসিপিটাল মানে হচ্ছে পিছন দিকটা, পশ্চাৎ ভাগ বা শির নিম্ন অঞ্চল। আর লাস্ট হচ্ছে টেম্পোরাল লোব, যেটা নিম্নভাগ বা রগ অঞ্চল। গুরু মস্তিষ্ক যেটা করে সেটা হলো যে ইন্দ্রিয়গুলো থেকে প্রত্যক্ষভাবে উদ্দীপনা গ্রহণ করে। এটাই হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। এবং বলতে গেলে গুরু মস্তিষ্ক কিন্তু আমাদের ব্রেনে হায়ার অথরিটির মতো কাজ করে। মানে সে তার অধস্তন কর্মচারীদের দিয়ে পুরো সংযোগটা রক্ষা করছে। এই অধস্তন কর্মচারী হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় যেটা করছে উদ্দীপনাগুলোকে এখানে পৌঁছে, মানে তার মিনিংটা অ্যানালিসিস করতে হেল্প করছে। মিনিং অ্যানালিসিস মানে কি? এর আগে ইন্দ্রিয়র কথা বলতে গিয়ে বলেছিলাম না যে ধরা যাক হাতে মশা কামড়েছে, অনেক সময় হয় আমরা বুঝতেই পারছি না যে মশা কামড়েছে। কেন বুঝতে পারছি না? যতক্ষণ না সেই সেন্সেশনটা আমাদের ব্রেনে যাচ্ছে এবং ব্রেন আমাদেরকে বলে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না। গুরু মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের 3টে প্রধান অংশ রয়েছে। একটা হলো সংবেদন কেন্দ্র বা সেন্সরি এরিয়া, সেকেন্ড শক্তি কেন্দ্র বা মোটর এরিয়া, থার্ড হচ্ছে সমন্বয় কেন্দ্র বা অ্যাসোসিয়েশন এরিয়া। এটা আগের যে পার্টটা পড়িয়েছিলাম সেই পার্টে আমি তো বইয়ের ছবিগুলো দিয়েছি, সেখানে দেখো নিউরনের শ্রেণী বিভাগ পড়াতে গিয়ে কিন্তু আমি নিউরনের যে ভাগগুলো বলেছিলাম, যেটা কাজের দিক থেকে 3টে ভাগে ভাগ করা যায়, সেটার মধ্যেই রয়েছে যে সেন্সরি, মোটর আর সংযোজক বা অ্যাসোসিয়েটিভ। সেই 3টেই কিন্তু আবার এখানে ডিটেলে আমরা পড়ব, ওই কেন্দ্রগুলো সম্পর্কেই পড়ব, সেন্সরি এরিয়া, মোটর এরিয়া আর অ্যাসোসিয়েশন এরিয়া। এটা খুব সহজে মনে রাখা যায়। বইয়ের ভাষাটা যদি নাও মনে থাকে, খুব সহজ ভাষায় মনে রাখার চেষ্টা করো। সংবেদন কেন্দ্র বা সেন্সরি এরিয়া হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এদের যে সংবেদনগুলো, মানে চোখ হচ্ছে দৃশ্যগত সংবেদনে সাহায্য করে, নাক হচ্ছে গন্ধের সংবেদন, কান শ্রবণ সংবেদন। তো এই যে সংবেদনগুলো, এই সেন্সরি কেন্দ্রগুলো আছে বলেই আমরা কিন্তু সেন্স করছি। এই সংবেদন কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে সেন্স করছি কিভাবে? একটা উদাহরণ, আমি যেরকম মশার উদাহরণটা দিলাম, ওরকম উদাহরণ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। বা তোমরা এটাও করতে পারো, একটা উদাহরণ দিয়েই জিনিসটা বোঝাতে শুরু করলে আরও ইজি হবে যিনি খাতা দেখবেন তার জন্যে। যে কোনো সংবেদন, আমরা যখন সংবেদনটা আসছে বা উদ্দীপকের মধ্যে দিয়ে সংবেদন ঘটছে, সেটা তখন আমরা অ্যানালিসিস করতে পারবো যে এটা কী ঘটছে যখন ব্রেন আমাদেরকে সিগন্যালটা দেবে, ব্রেন আমাদেরকে বলে দেবে। আমি আরেকটা উদাহরণ দিই। ধরো একটা কোনো জায়গায় বসে আছো, সেখানে কেউ একজন বললো একটা খুব সুন্দর পারফিউমের গন্ধ আসছে, সকলে গন্ধটা পেল না। এবার দেখা গেল কিছুক্ষণ পরে সকলেই পেল, কারণ তখনও পর্যন্ত সকলে কিন্তু সেই ইন্ডিকেশনটা ব্রেন থেকে পায়নি। তাই জন্য তাদের মধ্যে
ঘ্রাণের যে সেন্সেশন সেটা তখনও হয়ে ওঠেনি। এবার আসবো এই সংবেদন কেন্দ্রগুলো মানে কি কি, যেহেতু বইয়ে আবার এটা ডিসক্রাইব করা আছে তাই আমি আরেকবার বলে দিচ্ছি। শ্রবণ কেন্দ্র বা অডিটরি এরিয়া, গুরু মস্তিষ্কের রগ অঞ্চল, এই যে আগে পড়ালাম টেম্পোরাল লোব, মানে আমাদের গোলার্ধের 4টে অংশ তার মধ্যেই পড়ছে টেম্পোরাল লোব, এবং সিলভিয়াস ভাঁজ, দুটো ফিশার বা ভাঁজের কথা বলেছি ঠিক আগের পেজে গুরু মস্তিষ্ক পড়াতে গিয়ে, সেই তার মধ্যেই একটা হচ্ছে সিলভিয়াস, এর পাশেই শ্রবণ কেন্দ্রটা থাকে। নেক্সট হচ্ছে দর্শন কেন্দ্র বা ভিজুয়াল এরিয়া। এই যে আমাদের 4টে লোবের মধ্যে যে পশ্চাৎ ভাগটা মস্তিষ্কের, যেটা অসিপিটাল লোব, ওটা কিন্তু এই ভিজুয়াল এরিয়ার সঙ্গে যুক্ত। মানে ওই এরিয়াটায় যদি কোনোভাবে আঘাত লাগে বা ওই এরিয়ায় কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমাদের দৃষ্টিতে সমস্যা হতে পারে, ভিজুয়াল এরিয়ায় অনেক কিছু ঘটতে পারে আর কি। নেক্সট হচ্ছে ঘ্রাণ এবং স্বাদ, প্রতিটার ক্ষেত্রে কিন্তু একই বিষয়টা, মানে লোবস, যে লোবসগুলো আর কি যেটার জন্য রেসপন্সিবল, সেই জায়গাগুলোতে আঘাত লাগলে কিন্তু সেই সেন্সেশনগুলোর প্রবলেম হবে। যেমন ঘ্রাণ বা স্বাদ, সেটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের নিম্নভাগ বা টেম্পোরাল লোব, এর সঙ্গে যুক্ত। এবার যদি কোনোভাবে ঘ্রাণ বা স্বাদ কেন্দ্র গুরু মস্তিষ্কের নিম্নভাগে এই কেন্দ্রটি অবস্থিত, এই টেম্পোরাল লোবের যে পোর্শনটা, সেখানে যদি কোনোভাবে আঘাত লাগে বা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাদ বা ঘ্রাণের ক্ষেত্রে সমস্যা হবে, ঠিকঠাক স্বাদটা পাবো না, ঘ্রাণ পাবো না। নেক্সট হচ্ছে স্পর্শ কেন্দ্র, এটা আমাদের যে প্যারাইটাল লোব বা মধ্যভাগ সেটার সঙ্গে সংযুক্ত। অর্থাৎ ওই যে আগে ফিশারের কথা বললাম, দুটো ফিশার, তার মধ্যে রোলান্ডো ফিশারের পেছন দিকে অবস্থিত গুরু মস্তিষ্কের মধ্যভাগ বা প্যারাইটাল লোব, এই অংশটার সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে শক্তি কেন্দ্র বা আমাদের মোটর এরিয়া। রোলান্ডো ফিশারের ঠিক সামনের মস্তিষ্কের আবরণের এক টুকরো অংশ রয়েছে, সেটাকে বলা হয় প্রিসেন্টাল জাইরি, এটাই অ্যাকচুয়ালি শক্তি কেন্দ্র। এটা একটু মানে এই জায়গাগুলোকে না তোমরা একটু আলাদা করে ওই একটু ডায়াগ্রাম করে বা একটু বুলেট করে বা কিছু না সাইন দিয়ে যদি একটু পড়ার চেষ্টা করো খুব ভালো হয়, তাহলে জিনিসগুলো মনে থাকবে। কারণ এখানে বইয়ে একসঙ্গে একদম প্যারা করে সব দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা একটু যদি খাতায় আলাদা করে অংশগুলো লেখো ভীষণ ইজি হবে। এই যে শক্তি কেন্দ্র, এর মধ্যে বড় বড় কোষ আছে এবং কোষ থেকে ছোট বড় নানা রকম আকারের অ্যাকশন মধ্য মস্তিষ্কের মধ্যে দিয়ে সুষুম্নাকাণ্ডে পৌঁছে গুচ্ছাকারে দেহের বিভিন্ন পেশির কাছে গিয়ে শেষ হয়েছে। মধ্য মস্তিষ্ক বলতে ওই আমাদের যে মিড ব্রেন আগে পড়ালাম সেই পোর্শনটাকে বলা হচ্ছে। আর এটা কি করতে হেল্প করে, এই মোটর এরিয়া মানেই ভাববে মুভমেন্ট, মোটর আর মুভমেন্ট, এম ফর মোটর, এম ফর মুভমেন্ট, আর মুভমেন্ট মানে সঞ্চালন। অর্থাৎ এইটা আমাদের দেহের যে সঞ্চালন ক্ষমতা বা সঞ্চালনটাকে নিয়ন্ত্রণ করে। এটা আমাদের সেন্সরি এরিয়ার ঠিক উল্টো কাজ করে, মানে সেন্সরি এরিয়া বাইরের সেন্সেশনটাকে শরীরের মধ্যে দিয়ে মানে সেন্স করার পর সেটা ব্রেনে গিয়ে পৌঁছচ্ছে, ব্রেন আমাদেরকে বলে দিচ্ছে আমরা বুঝছি, বুঝে নিয়ে কাজ করছি। আর এক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে এই কেন্দ্রটা শরীরের ভেতর থেকে উদ্দীপনাটা আসে বলে আমরা মুভ করি। একটা উদাহরণ দিতে পারো, একটা খুব সহজ উদাহরণ, যেরকম ধরো তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, তুমি দেখলে একটা বাস আসছে বা ট্রেন আসছে, এবার তুমি যদি না দৌড়ো ওটা ধরতে পারবে না, তো তোমার ভেতর থেকে ইন্ডিকেশন এলো যে তোমায় মুভ করতে হবে, তখন তুমি দৌড়তে শুরু করলে। আর এই মোটর এরিয়ার
কিছুটা অংশ প্রিমোটর এরিয়া বলা হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্পিচ বা বাক যন্ত্রের পেশি সঞ্চালনের সঙ্গে যুক্ত। মানে এই যে আমরা শব্দ উচ্চারণ করছি সেটা করতে হেল্প করে, তাই জন্য এটাকে বাক কেন্দ্রও বলা হয়। আর ডক্টর ব্রোকাল এই অঞ্চলটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে ব্রোকাস এরিয়াও বলা হয়। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে সমন্বয় কেন্দ্র বা নীরব কেন্দ্র বা অ্যাসোসিয়েশন বা সাইলেন্ট এরিয়া। এটা কি করছে, আমাদের সেন্সরি এরিয়া এবং মোটর এরিয়া এই দুটোর সংযোগ স্থল হিসাবে কাজ করছে, এই দুটোকে সমন্বয় করতে হেল্প করছে। সুষুম্না কাণ্ড, সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক, এদের যে ক্রিয়াকলাপ সেগুলোর মধ্যে একটা সংযোগ সাধন করতে হেল্প করে। যদি কোনো কারণে এই এরিয়াতে ক্ষতি হয় তাহলে আমাদের সেন্সেশন তৈরি হবে, কিন্তু ওগুলোর মিনিং অ্যানালিসিস হবে না, আমরা মানেটা বুঝবো না যেটা কি। সাপোজ হয়তো প্রচণ্ড গরম একটা জিনিস টাচ করানো হলো, কিন্তু ফিলই করতে পারছে না সেই ব্যক্তি। তো এটার কারণ হচ্ছে এই এরিয়াতে যদি কোনোভাবে ক্ষতি হয় তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে। শ্রবণের ক্ষেত্রেও তাই। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের কাছে অর্থটা বোধগম্য হবে না, মিনিংটা অ্যানালিসিস হবে না বা সিম্যান্টিক অ্যানালিসিস হবে না। অ্যাফাসিয়া বলে একটা রোগ আছে, সেই রোগে আক্রান্ত ব্যক্তি অপরের কথা শুনতে পায় না, এবং অ্যাফাসিয়া বলে একটা রোগ আছে, সেই রোগে যদি আক্রান্ত হয় সেই ব্যক্তি কিন্তু যে কথাটা শুনছে তার অর্থ বুঝতে পারে না। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ক্লাস জানাতে ভুলো না, কমেন্ট করে জানাতে পারো। আর তাছাড়া আমার ফেসবুক পেজ মফিউস একাডেমি আর ইনস্টাগ্রাম পেজ সাইকোলজি উইথ শ্রেয়া, সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা যারা এখনো ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে নাও। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভালো লাগলে একটা লাইক দিও। শুধুমাত্র তোমাদের জন্য অনেকটা এফোর্ট দিয়ে একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে একটা চ্যাপ্টারকে শেষ করা বা পার্ট বাই পার্ট ভাগ করে তোমাদের কাছে প্রেজেন্ট করা, এই সবগুলো কিন্তু আমি করি। সো তোমরা সঙ্গে থাকলে ভালো লাগবে। তাড়াতাড়ি আসছি নেক্সট পার্টটা নিয়ে। ভালো থেকো।